ফিরে আসছি অ্যাস্ট্রোলজি ক্লাস ইন বেঙ্গলি সিরিজের অপর একটি ক্লাসে। আমাদের বিচার্য বিষয় জটক বিচার বা বিবাহিত জীবনের বিচার। এর আগে আমরা বেশ কয়েকটি ক্লাসে বিবাহিত জীবন এবং বিবাহিত জীবনের নানা রকম সম্পর্ক সম্বন্ধ জটক বিচারের পদ্ধতি নিয়ে আলোচনা করেছি। এর আগের ক্লাসটির কন্টিনিউয়েশন এই ক্লাসটি। আমাদের প্রথম 1 নম্বর টপিকটি বিচার করা হয়েছিল এবং সেক্ষেত্রে আমরা এটিকে পজিটিভ হিসেবেই ট্রিট করেছিলাম। তাতে আমরা আগে যে জাতক জাতিকার জন্মছক বিচার করেছিলাম তাতে আমরা দেখেছিলাম যে অষ্টকূট বিচারের ক্ষেত্রে বিবাহ প্রদান একেবারেই অন্যায্য হলেও আমাদের এই বর্তমান জটক বিচার পদ্ধতির প্রথম পয়েন্ট অনুযায়ী সেই বিবাহ প্রদান কিন্তু অতটা অশুভ নয়, বরং তা যথেষ্টই শুভ। আজকে আমরা 2 নম্বর পয়েন্টটি আলোচনা করব, অর্থাৎ উভয়ের মধ্যে প্রীতির সম্পর্ক থাকবে কিনা। প্রীতির সম্পর্ক অর্থাৎ পরস্পরের মধ্যে ভালোবাসা থাকবে কিনা। পরস্পরের মধ্যে ভালোবাসা থাকার মূল যে জায়গাটি সেটি হলো পরস্পরের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং থাকবে কিনা, পরস্পরের প্রতি রেসপেক্ট থাকবে কিনা, পরস্পরের যে চিন্তা ভাবনা ধারণা সেগুলিকে সম্মান জানাবে কিনা। যদি পরস্পরের চিন্তাভাবনাগুলিকে সম্মান জানায় তবেই কিন্তু তাদের মধ্যে প্রীতির সম্পর্ক থাকতে পারবে, অন্যথায় তাদের মধ্যে কিন্তু প্রীতির সম্পর্ক থাকবে না। এই বিচারের ক্ষেত্রে যে বিষয়গুলি আমরা আলোচনা করব বা যে বিষয়গুলির রেসপেক্টে আমরা এই বিচারটি করব সেটি হলো এই পয়েন্টগুলি। প্রথমেই আমরা দেখব লগ্নপতি গ্রহরা মিত্র কিনা, লগ্নপতি গ্রহরা অবস্থানভাবে শুভ কিনা, রাশি অধিপতি গ্রহরা মিত্র কিনা, একজনের জন্মছকের পাপ গ্রহরা অপরজনের লগ্ন চন্দ্র বা রবিকে বিশেষভাবে পীড়িত করছে কিনা, এবং একজনের জন্মছকে পাপ গ্রহেরা অপরজনের লগ্ন চতুর্থ পঞ্চম বা সপ্তম ভাবকে পীড়িত করছে কিনা। যদি লগ্নপতি গ্রহরা মিত্র হয়, লগ্নপতি গ্রহরা অবস্থানগতভাবে শুভ হয়, অর্থাৎ একজনের লগ্নপতি গ্রহ এবং অপরজনের লগ্নপতি গ্রহরা একে অপরের নবপঞ্চমে বা এই ধরনের সুসম্পর্কে অবস্থিত, রাশি অধিপতি গ্রহরা মিত্র কিনা, একজনের জন্মছকে পাপ গ্রহরা অপরের লগ্ন চন্দ্র বা রবিকে পীড়িত করছে কিনা, একজনের জন্মছকের পাপ গ্রহরা অপরের লগ্ন চতুর্থ পঞ্চম বা সপ্তম ভাবকে পীড়িত করছে কিনা। তাহলে আমরা শুরু করি আমাদের বিচারের পর্ব বা উদাহরণ সহযোগে আমরা যে বিচার করি তার পর্ব। এর আগের ক্লাসে যে জন্মকুণ্ডলী দুটি আমাদের কাছে ছিল, আজকেও সেই দুটিই রয়েছে, যেটি অষ্টকূট বিচারে এবং মেয়েটির মধ্যে বৈধব্য যোগ থাকা সত্ত্বেও কোনোভাবেই যে তাদের মধ্যে বিয়ে হয়েছে এবং অষ্টকূট বিচারে কোনোভাবেই কিন্তু এই বিয়ে মেনে নেওয়া যায় না এবং এই বিয়ে কখনোই গ্রহণযোগ্য নয়। এদের মধ্যে বিবাহিত জীবন বিশেষভাবে অশুভ। তো সেখানে আমরা দেখি আজকে যে এই পাত্র এবং পাত্রীর মধ্যে যে সম্পর্ক তা পরস্পরের প্রীতির অনুকূল কিনা। প্রথমে আমরা দেখব এদের যে লগ্নপতি, উভয়ের লগ্নপতি গ্রহরা পরস্পরের সাপেক্ষে কি অবস্থায় রয়েছে। জাতক ছেলেটির লগ্নপতি মঙ্গল এবং জাতিকার লগ্নপতি শুক্র, এদের মধ্যে এই জন্মছকে মঙ্গল এবং শুক্রর মধ্যে সম্পর্ক কিন্তু ষষ্ঠ এবং অষ্টম। এই যে সম্পর্ক এটি কিন্তু এদের বিবাহের পক্ষে বা এদের মধ্যে প্রীতির সম্পর্কের ক্ষেত্রে বিশেষ ভালো নয়। তবে এই জন্মছকে
মঙ্গল শুক্রের সম্পর্ক এবং এই জন্মছকে মঙ্গল শুক্রের সম্পর্ক উভয় কিন্তু চতুর্থ দশম। সুতরাং এই ইন্ডিভিজুয়াল ছকের বিচারে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে এই প্রথম পয়েন্টে প্রীতির সম্পর্ক থাকছে, কিন্তু যখন আমরা দুজনের জন্মছক নিয়ে দেখছি তখন কিন্তু উভয়ের লগ্নপতি অর্থাৎ এর ক্ষেত্রে শুক্র, এই জাতকের ক্ষেত্রে শুক্র এবং জাতিকার ক্ষেত্রে মঙ্গল, এদের মধ্যে সম্পর্ক হচ্ছে ষষ্ঠ এবং অষ্টম, অর্থাৎ শুক্রের সাপেক্ষে মঙ্গল অষ্টমে, আবার মঙ্গলের সাপেক্ষে শুক্র কিন্তু ষষ্ঠে। সুতরাং এই পয়েন্টটিকে আমরা পজিটিভ বা নেগেটিভ, এই বিচার একটি পয়েন্ট হলো পজিটিভ এবং একটি নেগেটিভ, সুতরাং এটিকে আমরা 0 দিতে পারি। এরপরে লগ্নপতি গ্রহরা মিত্র কিনা, ক্ষমা করবেন এটি আমাদের সামান্য ভুল হয়েছে, এটি লগ্নপতি গ্রহরা অবস্থানগতভাবে শুভ কিনা, এই ক্ষেত্রে 0 হবে। লগ্নপতি গ্রহরা তারা মিত্র কিনা, লগ্নপতি গ্রহ, এর ক্ষেত্রে লগ্নপতি গ্রহ ছিল শুক্র এবং এর ক্ষেত্রে লগ্নপতি গ্রহ ছিল মঙ্গল। এরা কখনোই মিত্র নয়, আমরা জানি শুক্র এবং মঙ্গল তারা মিত্র নয়, ফলে এই পয়েন্টের ক্ষেত্রে কিন্তু আমাদের নাম্বার হবে -1। এরপরে দেখব আমরা রাশি অধিপতি গ্রহরা পরস্পর মিত্র কিনা। এই ক্ষেত্রে দেখুন রাশি অধিপতি গ্রহ অর্থাৎ একজনের সিংহ রাশি এবং অপরজনের কর্কট রাশি, রাশি অধিপতি গ্রহরা কিন্তু আপনার রবি এবং চন্দ্র, এদের মধ্যে কিন্তু পারস্পরিক মিত্রতা বর্তমান, তাই জন্য এই পয়েন্টকে আমরা দেব +1। এর পরের বিচারটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, একজনের জন্মছকে পাপ গ্রহরা অপরজনের লগ্ন চন্দ্র বা রবিকে পীড়িত করছে কিনা, এই বিচারটি কিন্তু বিশেষ যত্ন সহকারে করতে হবে। তাহলে প্রথমেই আমরা পাত্রের জন্মছকে পাপ গ্রহগুলিকে চিহ্নিত করি। এই ক্ষেত্রে পাপ গ্রহ বলতে আমরা অষ্টমপতি শুক্রকে ধরতে পারতাম যদি না সে লগ্নপতি হতো। ষষ্ঠপতি বৃহস্পতি, সে নবমে বসে রয়েছে, একেও পাপগ্রহ হিসেবে ধরা যাবে না। তাহলে সাধারণভাবে নৈসর্গিক পাপগ্রহ হিসেবে শনি, রাহু এবং কেতুকে ধরি। তাহলে আমরা দেখব এই শনি, রাহু এবং কেতুর অবস্থান, তবে শনিকেও আমরা বাদ দিতে পারি কারণ জন্মছকে শনি হলো গিয়ে রাজ্যকারক গ্রহ, সুতরাং রাহু এবং কেতু জাতিকার লগ্ন চন্দ্র বা রবিকে পীড়িত করছে কিনা। এই ক্ষেত্রে দেখুন প্রথমেই কেতু কিন্তু রবিকে পীড়িত করছে এবং রাহুরও দৃষ্টি জাতিকার রবির উপর রয়েছে, অর্থাৎ পাত্রের জন্মছকে রাহুর দৃষ্টি পাত্রীর জন্মছকে রবির উপর রয়েছে, এটি কিন্তু রবিকে ডিস্টার্ব করছে। আবার কেতুর যদি দৃষ্টি বা প্রভাব ধরা হয় তাহলে পাত্রের জন্মছকের কেতু পাত্রীর জন্মছকে চন্দ্রকেও ডিস্টার্ব করছে এবং লগ্নকেও ডিস্টার্ব করছে। সুতরাং পাত্রের জন্মছকে পাপ গ্রহরা পাত্রীর জন্মছকে রবি চন্দ্র এবং লগ্নকে যথেষ্টই ডিস্টার্ব করছে। এবার আমরা দেখব পাত্রীর জন্মছকের পাপ গ্রহরা তারা পাত্রের জন্মছককে কিভাবে প্রভাবিত করছে। এক্ষেত্রে প্রথমেই পাপ গ্রহ হিসেবে আমরা বুধকে নেব, অষ্টমপতি এবং একাদশপতি হিসেবে নিচস্থ অবস্থিত। শুক্রকেও আমরা নিতে পারি, সপ্তমপতি এবং দ্বাদশপতি। রাহু কেতুকে আমরা অবশ্যই নেব এবং শনি।
শনি দিয়ে আমরা শুরু করছি। শনি পাত্রের লগ্নকে প্রভাবিত করছে, শনি পাত্রের রবিকেও প্রভাবিত করছে। তবে যেহেতু পাত্রের মানে ছেলের জন্মছকে শনি চতুর্থ এবং পঞ্চমপতি, তাই শনির প্রভাব কিন্তু এখানে বিশেষ নেগেটিভ হবে না। পাত্রের রবিকে কেতু, শুক্র, বুধ বা এরা কিন্তু প্রভাবিত করছে না। তবে পাত্রের রবিকে পাত্রের জন্মছকে রাহু প্রভাবিত করছে। এরপরে আমরা আসি চন্দ্র। পাত্রের চন্দ্র হলো বা পাত্রের রাশি হলো সিংহ, সেটিকে কিন্তু কেবলমাত্র শুক্রই পীড়িত করছে। এছাড়া শনি, কেতু, বুধ বা রাহু এরা কিন্তু সরাসরি প্রভাবিত করছে না। অর্থাৎ পাত্রের জন্মছকে পাত্রীর গ্রহরা, পাত্রীর পাপ গ্রহরা লগ্ন, চন্দ্র এবং রবিকে বিশেষ প্রভাবিত করছে না। তবে পাত্রের ছকের পাপ গ্রহগুলি পাত্রীর জন্মছকের লগ্ন, রবি বা চন্দ্রকে বিশেষভাবে পীড়িত করছে। সুতরাং এই ক্ষেত্রে আমরা নাম্বার যেটা দেব সেটা হলো 0। এরপরে হচ্ছে লগ্ন, চতুর্থ, পঞ্চম বা সপ্তম ভাবকে একজনের জন্মছকের পাপগ্রহরা অপরজনের লগ্ন, চতুর্থ, সপ্তম বা পঞ্চম ভাবকে প্রভাবিত করছে কিনা। এই বিচারটিও কিন্তু যথেষ্ট সতর্কতার সাথে করতে হবে। প্রথমে পাপ গ্রহগুলোকে চিহ্নিত করতে হবে। তাহলে পাত্রের জন্মছকের পাপ গ্রহগুলোকে এর আগে আমরা চিহ্নিত করেছিলাম, সেটি হলো রাহু এবং কেতু। আর পাত্রীর জন্মছকের পাপ গ্রহগুলিকে আমরা চিহ্নিত করেছিলাম রাহু, কেতু, বুধ এবং শুক্র। তো শুক্রকে আমরা বিশেষ প্রভাবশালী ধরছি না একটাই কারণে, কারণ শুক্র এক্ষেত্রে নিজে কিন্তু সপ্তম ভাবের অধিপতি। তাহলে লগ্নকে প্রভাবিত করছে কিনা সেই বিচারটি আমরা এর আগেই করেছি। তাহলে আমরা দেখি যে চতুর্থ, পঞ্চম এবং সপ্তম ভাবকে প্রভাবিত করছে কিনা। তাহলে চতুর্থ, পঞ্চম এবং সপ্তম ভাবগুলিকেও আমরা চিহ্নিত করি। তাহলে আমরা দেখতে পাচ্ছি রাহু জাতকের জন্মছকে রাহু সে কিন্তু জাতিকার ছকের সপ্তম এবং পঞ্চম ভাবকে প্রভাবিত করছে। কেতু সেও জাতিকার পঞ্চম ভাবকে প্রভাবিত করছে। ফলে জাতকের জন্মছকের রাহু, কেতু অর্থাৎ পাপ গ্রহরা তারা কিন্তু জাতিকার জন্মছককে বিশেষভাবে প্রভাবিত করছে। অর্থাৎ জাতিকার জন্মছকের পঞ্চম, চতুর্থ ভাবকে এবং সপ্তম ভাবকে তারা প্রভাবিত করতে সক্ষম হয়েছে। এবার আমরা দেখি জাতিকার জন্মছকের পাপ গ্রহরা তারা জাতকের জন্মছককে কতটা প্রভাবিত করছে। জাতিকার জন্মছকের পাপগ্রহ হলো রাহু, বুধ এবং কেতু। শুক্রকে আমরা বাদ দিলাম। রাহু জাতকের ক্ষেত্রে অষ্টমভাবে কোনো রকম কোনো প্রভাব বিস্তার করছে না। বুধ সে বসে রয়েছে জাতকের ষষ্ঠভাবে, সেও কিন্তু প্রভাব বিস্তার করছে না। কেতু বসে রয়েছে দ্বিতীয়ভাবে, সেও কিন্তু প্রভাব বিস্তার করছে না। অর্থাৎ জাতিকার জন্ম ছকের পাপ গ্রহগুলি তারা কিন্তু জাতকের জন্ম ছকের চতুর্থ, পঞ্চম এবং সপ্তম ভাবকে পীড়িত করছে না। যদিও জাতকের জন্মছকের পাপ গ্রহগুলি তারা কিন্তু জাতিকার জন্মছককে ডিস্টার্ব করছে। তাহলে এই ক্ষেত্রেও আমাদের নাম্বার হলো 0। সুতরাং আমরা দেখতে পাচ্ছি
যে মোট নাম্বার যেটি পেলাম সেটি হলো +1 -1 অর্থাৎ আলটিমেটলি 0। অর্থাৎ এই জাতক বা জাতিকার বিবাহিত জীবনের ক্ষেত্রে বিশাল কিছু ধনাত্মক বা বিশাল কিছু ঋণাত্মক দ্বিতীয় পয়েন্টের বিচারে আসবে না। এদের মধ্যে যেমন বিরাট প্রীতির সম্পর্ক থাকবে না, তেমনি বিরাট অপ্রীতিকর সম্পর্কও কিন্তু থাকবে না। এরা পরস্পরের প্রতি ব্যাপক নির্ভরশীল হবে না, পরস্পরের প্রতি একদম যে নির্ভরশীল নয় তাও হবে না। উভয়ের প্রতি শ্রদ্ধা একদম যে নেই তাও নয়, আবার পরস্পরের প্রতি বিশাল শ্রদ্ধাশীল তাও কিন্তু নয়। তাহলে এই ক্ষেত্রে এই দ্বিতীয় পয়েন্টকে আমরা পজিটিভ বা নেগেটিভ ধরতে পারছি না, এক্ষেত্রে আমরা কিন্তু 0 নাম্বার দেব। পরবর্তী ক্লাসে আমরা 3 নম্বর পয়েন্ট নিয়ে আলোচনা করব যে পরস্পরের গ্রহাবস্থান একে অপরের বিবাহ সহায়ক ভাবগুলিকে পীড়িত করছে কিনা। এই বিচারটিও কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং জটক বিচার ব্যাপারটিতে অষ্টকূট বিচারের ফলে যেভাবে ছেড়ে দেওয়া হয়েছে সেইভাবে ছেড়ে দিলে কিন্তু হবে না, কারণ বর্তমান যুগে বিবাহিত জীবন মানুষের অন্যতম ভয়ের কারণ, জীবনে অন্যতম সমস্যার কারণ মানুষের বিবাহিত জীবন। একটা সময় ছিল যখন আমাদের মায়েরা সমস্ত কিছু মোটামুটি মেনে নিতেন, তারা ডমিনেটেড হতেন, কিন্তু এখনকার দিনে বর্তমান যুগে যেখানে স্ত্রী পুরুষের সমান অধিকার এবং আইনত অনেক জটিল ব্যবস্থা রয়েছে, সেই ক্ষেত্রে বিবাহিত জীবন স্ত্রী পুরুষ উভয়ের ক্ষেত্রেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই বিবাহিত জীবন বিচারের বিষয়গুলিও অত্যন্ত জটিল হওয়াই স্বাভাবিক। তাই আমাদের বিশেষভাবে বিবাহিত জীবনের ক্ষেত্রে এই বিচারটি জটক বিচারের ক্ষেত্রে জটক বিচার যথেষ্ট গুরুত্বের সাথে করতে হবে। ফিরে আসব 3 নম্বর পয়েন্টে পরবর্তী ক্লাসে। আমি শান্তনু শাস্ত্রী ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে আপনাদেরকে নমস্কার জানাই। ফিরে আসার আগে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, প্রতারিত হবেন না।